ডোনাল্ড ট্রাম্প একটা ভালো কথা বলছে, একেবারে দুর্দান্ত কথা। সেটা হলো কি, স্ট্রেইট অফ হরমুজের নিরাপত্তা তারাই করুক যারা এটি ব্যবহার করে, আমেরিকা এটি ব্যবহার করে না। ডোনাল্ড ট্রাম্প নাকি কথা বলছে। ফেসবুকে একটা ওই ফটো কার্ড দেখলাম, এরকমই লেখা। আসলে কি বলছে নাকি, বললে বলতেও পারে। ডোনাল্ড ট্রাম্প যে কায়দার মানুষ, এই ধরনের কথা সে বলতেই পারে। কিন্তু এখানে একটা ফাঁক আছে, যে ফাঁকটা আসলে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে নাই। ফাঁকটা হলো যে এখানে যুদ্ধ শুরু করছে কে? যুদ্ধ তো শুরু করছে আমেরিকা আর ইসরায়েল, রাইট? এবং তারাই করেই তো বস্তুত এই ভেজালটা লাগিয়েছে। তো যুদ্ধ আবার যদি একটু পিছনে যাই, যুদ্ধটা আসলে আমেরিকা বা ইসরায়েলও শুরু করে নাই, করছে কি আর ইরান। কারণ ইরানের এত বড় দুঃসাহস, সে একটা সভারেন কান্ট্রি ইসরায়েল, তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তর্জন গর্জন করে। এবং খালি তর্জন গর্জন করে যে থামছে তা না, তাদের সংবিধানে, তাদের রাষ্ট্রীয় পলিসিতে এটা ইনক্লুড করছে। কি ভয়ঙ্কর কথা, তাই না? কি ভয়ঙ্কর কথা। এখন ধরেন যে বাংলাদেশ যদি এমন একটা সংবিধান তৈরি করে বা এমন একটা রাষ্ট্রীয় পলিসি তৈরি করে যার উদ্দেশ্য হলো ভারতকে খণ্ড বিখণ্ড করে দেওয়া, তো ভারত যদি এই জিনিসটা শোনে বা জানে, ভারতকে চুপ করে থাকবে, বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দিবে না। এবং খালি পলিসি করে যে বসে থাকছে তা কিন্তু না। বাংলাদেশ ধরেন যে ভারতের এগেনস্ট, মানে ভারতের সম্পর্কে এরকম পলিসি করলো যে ভারতকে খণ্ড বিখণ্ড করে দিবে। এই যে গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখছিলাম যে অন্তত ওই লিখিত আকারে না হলেও মৌখিকভাবে ওই পলিসি তারা নিয়েছিল নাকি। তো ভারত কিন্তু অনেক ধৈর্য ধরে বসেছিল। হয়তো তাদের আশা ছিল যে ওই অন্তর্বর্তীকালীন সরকার বাদ গিয়ে যখন নির্বাচিত সরকার আসবে তখন হয়তো এই পলিসি থেকে তারা সরে আসবে, এই জন্য তারা কিছু বলে নেই। এখন বাংলাদেশ যদি এই ধরনের পলিসি গ্রহণ করে, এখন রাষ্ট্রীয়ভাবে নির্বাচিত সরকার, তাই তো করে যদি এখন খালি চুপচাপ বসে থাকে তা না, ওই সেভেন সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ট্রুপ আছে তাদেরকে যদি এনে ট্রেনিং দেয়, অস্ত্রপাতি দেয়, বাংলাদেশে ঘাঁটি করতে দেয়, তাহলে ভারত কি বসে বসে আঙ্গুল চুষবে? বাংলাদেশকে তামা করে দিবে না? খালি ওই সমস্ত ঘাঁটিতেই ভারত তখন আক্রমণ করবে না। ভারত কিন্তু তখন একবারে পুরো বাংলাদেশের রাজধানীতে, একেবারে ক্যান্টনমেন্টে আক্রমণ করবে। প্রেসিডেন্টের বাসভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে আক্রমণ করবে, যেটা নাকি এখন ইসরায়েল এই ইরানে করে যাচ্ছে, এই লেবাননে করে যাচ্ছে, তাই না? কারণ আত্মরক্ষার অধিকার তো সবারই আছে। এবং অতঃপর যখন ভারত বাংলাদেশের উপর এইভাবে আক্রমণ করতো, তখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশ তখন ভিকটিম কার্ড খেলবে, মেরে ফেললো, কেটে ফেললো, তাই না? এটাই তো করবে। তো তখন কি দুনিয়াভি মানুষ বা দুনিয়ার কোনো রাষ্ট্র কি বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে? না, আসবে না। হুবহু সেই ঘটনা ঘটছে কিন্তু ইরানের ক্ষেত্রে। ইরান ওই একই কর্মকাণ্ডটা করে গেছে, করতো। তো এতদিন হেজবুল্লাহ, হুতি, হামাস, তারপরে আরও অন্যান্য বিভিন্ন বিচ্ছিন্নত গোষ্ঠীগুলোকে সাহায্য সহযোগিতা করে ইসরায়েলকে উত্ত্যক্ত করতো। এবং সেই হেতু একটা পর্যায়ে বাধ্য হয়ে এই যে ইসরায়েল এবং আমেরিকা এই যে ইরানের উপর আক্রমণ চালিয়েছে। সুতরাং এই যে স্ট্রেইট অফ হরমুজ প্রণালী যারা ব্যবহার করে, কারা? পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যে ইউরোপের দেশগুলো, তাই না? তারা ভারত, এরাই তো ব্যবহার করে। ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশই তো এই স্ট্রেইট অফ হরমুজ এটা ব্যবহার করে। তো এখন এই সমস্ত দেশ কি কখনো এই ইরানকে বাধ্য করেছে যে তোমরা কেন খামোখা ইসরায়েলের উপরে নানা রকম এই যে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী, ধর্মীয় জঙ্গি গোষ্ঠীগুলাকে তোমরা কেন লেলিয়ে দিচ্ছ ইসরায়েলের এগেনস্টে? না, এরা কিন্তু তা কখনো বলেনি, চুপচাপ ছিল। এরা তখন মনে করছে এটা তো ইসরায়েল আর ইরানের আভ্যন্তরীণ ব্যাপার, ওখানে আমরা কেন নাক গলাবো? ভালো কথা। তো এখন তাহলে ইসরায়েল তো তার আত্মরক্ষার জন্য তো অবশ্যই ইরানকে ছাড়বে নাকি? ছাড়বে? হেজবুল্লাহকে ছাড়বে না, হামাসকে ছাড়বে না, হুতিকে ছাড়বে না, না কাউকেই ছাড়বে না, কারণ তার আত্মরক্ষার অধিকার আছে। এখন যারা এই যে নাকি কান্না করছে, এই যে দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি বলছে যে যেহেতু ইরান এখন স্ট্রেইট অফ হরমুজ নিয়ে ফাজলামি করছে, ওখান দিয়ে কারো জাহাজ গেলে তার উপর আক্রমণ চালাচ্ছে, তাহলে এক কাজ করো, তোমরা আমার সঙ্গে আসো, আমরা একসঙ্গে ওখানে একটা নেভি ব্লকেট তৈরি করি এবং একসঙ্গে ইরান যে কর্মকাণ্ডটা করছে, তারা মিসাইল টিজাইল মারছে পাহাড়ি অঞ্চল থেকে হরমুজের উপরে,
যে জাহাজগুলো ওখান দিয়ে যাচ্ছে তাদের উপরে, অথবা আসো আমরা এটাকে প্রোটেক্ট করি। তা কোনো দেশ কিন্তু তখন এগিয়ে যায় না, আরও লম্বা লম্বা কথা বলছে, মানে বড় বড় কথা বলছে। তো বলছে যে এই যুদ্ধ তো আমাদের না, এই যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ, এই যুদ্ধ আমেরিকার যুদ্ধ, ওখানে আমরা যাবো কেন? ভালো কথা, তাহলে তাদেরকে সেই যুদ্ধ করতে দাও, তোমরা এসে এখানে ওই মানে ইয়ের গীত গাওয়ার কোনো দরকার নাই। তো ঠিক আছে, ইসরায়েলের তো অধিকার আছে আত্মরক্ষার জন্যে, অর্থাৎ সে তো তকে তকে থাকবে কীভাবে ইরানরে দমানো যায়। তো এখন এই সমস্ত দেশগুলা আসলে এই যে এই আমেরিকার ছত্রছায়া থেকে থেকে পশ্চিমা এই ইউরোপীয় দেশগুলা এই আমেরিকার ছত্রছায়া থেকে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, এগুলো আসলে হয়ে গেছে সব নপুংসক, একেবারে কমপ্লিটলি নপুংসক। সেদিন 2-3 দিন আগে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখলাম, এই শুধুমাত্র যে আমেরিকাতে ওই যে 53% বাংলাদেশের মুসলমানরা সোশ্যাল ওয়েলফেয়ারের উপর ভিত্তি করে ওখানে বসে বসে খায় আর আল্লাহ বিল্লাহ করে আর ইসলাম করে, এই ব্রিটেনের অবস্থাও কিন্তু তাই। 2 দিন আগেই দেখলাম যে ব্রিটেন থেকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা বের হয়েছে, যেখানে সোমালি মুসলিমরা প্রায় 70% সোমালি মুসলিমরা, মোর দ্যান 70% তারা ওই ব্রিটেনের সোশ্যাল ওয়েলফেয়ার এবং একই সঙ্গে ওই যে সরকার যে হাউজিং দেয় না, ফ্যাসিলিটি দেয় না, মানে সরকারের যে ঘরটার তৈরি করে ওখানে অল্প ভাড়ায়, নামমাত্র ভাড়ায় সেখানে থাকতে দেয়, তো ওইগুলো একটা বিরাট অংশ ওই যে সোমালি রিফিউজি তারা এসে দখল করছে। তো সোমালিয়ারা কারা? মুসলিম। মানে প্রত্যেকটা দেশে আপনারা দেখেন যে এরা কিন্তু কোন জায়গায় যে কাজ করে না, কাজ করতে রাজি না, কারণ এরা আবিষ্কার করছে এই সমস্ত তথাকথিত পশ্চিমা দেশগুলা সভ্যতার নামে, তারা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের নামে এমন সব সুযোগ সুবিধে এখানে চালু করছে যে একবার ঢুকে পড়ে বসতে পারলেই হয় যে আমার দেশে আমার জীবন বিপন্ন, অথবা আমাকে আশ্রয় দাও। এখন এরা তো মানবতার প্রতিমূর্তি, এরা তো আর বোঝে না যে এরা তার দেশকে ধ্বংস করার জন্য ওখানে গেছে। ব্যাস, মানে র্যাবিস ভাইরাস আক্রান্ত কুকুরের মতো একটা অবস্থা। র্যাবিজ আক্রান্ত কুকুর, আপনি তাকে, হ্যাঁ সে আপনার পোষা কুকুর হতে পারে, হয়তো অনেক টাকা দিয়ে আপনি কিনছিলেন, অনেক দিন পুষছিলেন, আপনার সঙ্গ দিয়েছে, এখন র্যাবিজে আক্রান্ত হয়েছে, এখন ভাই আপনি তো তাকে আদর করতে গেলে আপনাকে কামড়ে দিবে, তাই না? ইউ উইল অলসো বি অ্যাট্যাকড উইথ দ্য র্যাবিজ ভাইরাস। তো এখন এই মুসলমানরা তো বস্তুত এই ধরনের নিজের আইডেন্টিটি এভাবে তুলে ধরছে না আস্তে আস্তে। এরা যেখানে যায়, এই ব্রিটেনে দেখলাম যে মোর দ্যান 70% এই যে সোমালি রিফিউজি। এবং কেন সোমালি রিফিউজির কথা বলি কেন, যদি তথ্য তালাশ করে দেখা যায় যে বাংলাদেশেরও একটা বেশ বড় রকম উল্লেখযোগ্য অংশ মোমিন মুসলমান সেখানে এই সরকারি সুবিধার উপরে থাকে আর আল্লাহ বিল্লাহ করে, এবং ওই ব্রিটেনকে ইসলামী স্টেট বানানোর জন্য তারা মনে মনে পায়তারা করে। কিন্তু এরা কোশ্চিনকালেও বোঝে না ইহুদিনে ছাড়া কাফেরদের প্রণীত হিউম্যানিটারিয়ান যে মূল্যবোধ এবং একই সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট তৈরি করছে বলেই কিন্তু এরা আজকে এখানে সুযোগ সুবিধাগুলো পায়। এরা যদি ওখানে ইসলামী স্টেট কায়েম করে, ইসলাম চালু করে, তাহলে কিন্তু 2 দিন পরে ওই রাস্তায় ভিক্ষা করতে হবে পাকিস্তানিদের মতো। এটা ওদের মাথায় আসে না। আমি বারবার একটা কথা বলি যে আসলে এরা সচেতনভাবে তো এগুলো করে না, এটা তো অবচেতন একটা ব্যাপার। কারণ ওই যে ধর্মীয়ভাবে এরা এমন শিক্ষা ছোটোবেলা থেকে গ্রহণ করে, সেখান থেকে আর বের হতে পারে না। আর পশ্চিমাদের একটা বিরাট সমস্যা হচ্ছে, এই পশ্চিমারা খ্রিস্টান ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, সবগুলোকে এই শত শত বছর ধরে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করছে। এই ধর্মগুলোর কীভাবে উৎপত্তি, যীশুখ্রিস্ট আদৌ ঈশ্বরের পুত্র কিনা, বা হিন্দুদের যে পৌরাণিক কিস্সা কাহিনী আছে এগুলো আসলে যথার্থ কিনা, এর মধ্যে কী ধরনের উল্টাপাল্টা নীতিহীন মরালিটিবিহীন কথাবার্তা, অবৈজ্ঞানিক কথাবার্তা আছে, এগুলো নিয়ে প্রচুর ক্রিটিক্যাল আলাপ আলোচনা এগুলো কিন্তু শত শত বছর ধরে করা হয়েছে এবং এখনও করা হয়। বাট ইসলামকে এরা টাচ করেনি। ইসলামকে কখনোই মুসলমানরা তো প্রশ্নই ওঠে না। এমনকি সাম্প্রতিককাল পর্যন্ত এর আগে এই অমুসলিমরাও কিন্তু এই যে আমরা ইউরোপে জ্ঞান বিজ্ঞান গবেষণা ইত্যাদি আমরা শুনি, তাই না? তাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু ইসলাম নিয়ে এত গবেষণা করে নাই, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে নাই যে মোহাম্মদ আসলেই কোনো প্রকৃতপক্ষে কোনো হিউম্যান বিইং কিনা, অর্থাৎ বাস্তব মানুষ কিনা, সে আসলেই মক্কায় জন্মগ্রহণ করছে কিনা, বা মক্কার প্রকৃতি অনুযায়ী আসলেই সেখানে কোনো বিশাল জনবসতি সেই 1450 বছর আগে থাকা সম্ভব ছিল কিনা। কোনো ক্রিটিক্যাল অ্যানালাইসিসে কিছুকাল আগ পর্যন্ত হয় নাই। এই বিগত 3-4 দশক ধরে হয়তো হচ্ছে।
এবং তখনই কিন্তু আমরা যারা এই জ্ঞান অনুসন্ধান করি আমরা কিন্তু বুঝতে পারতেছি যে হোয়াট ইজ দ্য অরিজিন অফ ইসলাম, রাইট? অরিজিন অফ ইসলাম, হজরত মুহাম্মদ বলে কোনো ব্যক্তির অস্তিত্ব ছিল কি না? ওই যে কথিত হজরত মুহাম্মদের মৃত্যুর 200-250 বছর পরে যে হাদিস লিখছে, সিরাত লিখছে বা কোরআন সংকলন করছে, ব্যাস এর উপর ভিত্তি করে মুসলমানরা চলে। কিন্তু এটার কোনো ক্রিটিক্যাল অ্যানালাইসিস এই মুসলমানরাও করে না, আর অমুসলমানরাও দীর্ঘদিন ধরে করতো না। ইদানিংকালে এসে ঠেকায় পড়ে হয়তো বা করছে। এটা খুবই জরুরি। কী কারণে? কারণ মুসলমানরা যে অবচেতন মনে এই যে ফ্যানাটিক হয়, ডগম্যাটিক হয়, এই যে এত ভয়ঙ্কর রকম ধর্মোন্মাদ হয়, ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকলে এরা যদি এগুলো পড়তো, জানতো, শুনতো, বুঝতো, তাহলে অন্তত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতো না, মৌলবাদী হতো না, রেডিক্যাল মাইন্ডেড হতো না, টেরোরিস্ট হতো না। মুসলমানদের নিজেদের স্বার্থেই এখন এই তাদের ধর্মের এই বিষয়গুলোকে নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা উচিত। আচ্ছা, বাংলাদেশে বসে পার্সনের চোখে অন্তত দেশের বাইরে করে সেগুলো এখন অনলাইনের মাধ্যমে প্রচার করা উচিত, যদি মুসলমানরা দুনিয়াতে টিকে থাকতে চায়। আদারওয়াইজ দে উইল বি অ্যাবলিশড ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ। টাইম ইজ কামিং ভেরি সুন। অমুসলিমরা কিন্তু টলারেট করবে না মুসলমানদের এই ফাজলামি, ঠিক আছে? আর ওই স্ট্রেট অফ হরমুজ নিয়ে যে কথাটা হচ্ছিল, হ্যাঁ, এখন যে সমস্ত মুসলিম দেশগুলার এই স্ট্রেট অফ হরমুজ ব্যবহার করা দরকার, হ্যাঁ, তারাই গিয়ে ব্যবস্থা নিক, ইরানের সাথে গিয়ে যুদ্ধ করুক। হ্যাঁ, করে না কেন? আমেরিকার খেয়ে দেয় কাম পড়ছে, তাদের সেনাবাহিনী দিয়ে এনে ওই স্ট্রেট অফ হরমুজ চালু রাখবে না? এত ঠেকা তো তারা পড়ে নেই। ওই ইসরায়েলেরও এত ঠেকা নেই, তাই না? কারণ তারা এগুলো ব্যবহার করে না। কিন্তু ইরান যে প্রতিনিয়ত এই ইসরায়েলের ওপরে হুমকি ধামকি দিত, সেটা থামানোর জন্যও তো কেউ আসে নাই। তো তাহলে আপনারা এই আমেরিকা বা ইসরায়েলকেও দোষী সাব্যস্ত করতে পারেন না যে আজকে তাদের কারণে এই স্ট্রেট অফ হরমুজের এই পরিস্থিতি। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।